নমস্কার, আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। WBCS এবং UPSC স্পেশাল আমাদের এই চ্যানেলটি স্পেশালি আমাদের চ্যানেলে বাংলা অপশনালের ক্লাস করানো হয়। এছাড়া জিএস পেপার্স নিয়েও আমরা চলে আসি। আজকের আমাদের আলোচনার বিষয় বাংলা অপশনাল, এবং এই বাংলা অপশনালের যে ক্লাসটা হবে সেটা WBCS স্পেশাল এবং পেপার 2 ক্ষেত্র বিশেষে। ঠিক আছে? আচ্ছা, ইউপিএসসির জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তো যারা যারা ইউপিএসসি অ্যাসপিরেন্ট রয়েছে, বাংলা অপশনাল নিয়েছো এবং আমাদের ভিডিওটা দেখতে এসেছো, তারা অবশ্যই স্কিপ করে নিও। আজকে আমরা WBCS স্পেশাল একটা বিষয় সম্পর্কে আলোচনা করব, একটা টপিক সম্পর্কে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে কি, পেপার 2তে রয়েছে কবিকঙ্কন চণ্ডী বা অভয়ামঙ্গল বা চণ্ডীমঙ্গল কাব্য মুকুন্দরাম চক্রবর্তীর। ঠিক আছে, এই টেক্সটটা তোমাদের রয়েছে, এই টেক্সটার একটা পার্ট তোমাদের রয়েছে কালকেতু এবং ফুল্লরার কাহিনী। ঠিক আছে, যারা গ্র্যাজুয়েশনে বাংলা ছিল যাদের, বা পোস্ট গ্র্যাজুয়েশনে যারা বাংলা ছিল, তারা মোটামুটি এই টেক্সটার সম্পর্কে পরিচিত। ঠিক আছে, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এই চণ্ডীমঙ্গল কাব্য তোমাদের সিলেবাসে থাকে। আশা করি তোমরা টেক্সটটা পড়েছো, এবং যাদের গ্র্যাজুয়েশনে ছিল না তাদেরকেও বলবো একটু টেক্সটটা পড়ে নিতে। ঠিক আছে, কারণ টেক্সটের কোনো বিকল্প হয় না, অবশ্যই টেক্সটটা তোমরা কিন্তু পড়ে নেবে। আচ্ছা, আমাদের আজকের এই বিষয় নিয়ে একটা আলোচনার অনেক দিন আগে একটা ক্লাস ছিল, কিন্তু ওভারঅল একটা কোনো আলোচনার ক্লাস হয়নি। একটা ডেমো ক্লাস আমাদের যে অনলাইন পেইড ব্যাচ হয়, তার ডেমো ক্লাস তোমাদের শেয়ার করা রয়েছে তোমাদের সাথে, কিন্তু একটা এই বিষয় নিয়ে তোমাদের একটা কিন্তু ক্লাস বাকি ছিল, তা অবশ্যই আমি সেটা নিয়ে চলে এসেছি। আচ্ছা, পেপার 2 এর ক্ষেত্রে যেটা বলবো, যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলো কিন্তু খুব ভালো করে মন দিয়ে পড়তে হবে, কেননা টেক্সটগুলো না পড়লে কিন্তু আমরা যতই নোট বই পড়ি না কেন, সেটা কিন্তু আমাদের ভালোভাবে তৈরি হবে না। এবং তোমাদের নোটটা সুন্দর করে লেখার জন্য তোমাদের একটা ইনফরমেটিভ থিঙ্কিং থাকার দরকার, এবং সেটা আমরা টেক্সট থেকেই পাবো। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের পেপার 1-এ বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে গেলে আমাদের মধ্যযুগে মঙ্গল কাব্য পড়তে হয়। ঠিক আছে, তো মধ্যযুগে মঙ্গল কাব্য যখন আমরা পড়তে গেছি, তখন আমরা চণ্ডীমঙ্গল কাব্য নিয়ে আলোচনা করেছি এবং মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে আলোচনা করেছি। কিন্তু যখন এটা পেপার 2-তে আসছে, যেহেতু এটা টেক্সচুয়াল ব্যাপার, তার জন্য আমাদের আরেকটু ডেপথে পড়তে হয়। এখান থেকে যে প্রশ্নগুলো আসে, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখো, তাহলে কিন্তু একটু ইলাবোরেটিভ ওয়েতেই প্রশ্নগুলো আছে। ঠিক আছে, তো আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথম কথা, আমরা আলোচনা করব কবি নিয়ে, হ্যাঁ, এবং তারপরে আমরা কাহিনী ক্ষেত্র বিশেষ বিভিন্ন বিষয়গুলোতে আমরা চলে যাব, চরিত্রর বিষয়গুলোতে চলে যাব। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, যেমন 1 নম্বর প্রশ্ন হতে পারে তা কবি সম্পর্কে। ঠিক আছে, কবির ঔপন্যাসিক গুণ সম্পর্কে, যে সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীকে বলেছেন যে তিনি যদি একালে জন্মগ্রহণ করতেন, তিনি কবি না হয়ে ঔপন্যাসিক হতেন। ঠিক আছে, এই ধরনের বিষয় কিন্তু কোটেশন তোমাদের তুলে দিতে পারে, এবং সেখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, পুরোটা অবশ্যই দেখো। তাহলে শুরু করছি। প্রথমে আমরা আলোচনা করব কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে। এই কবিকঙ্কন উপাধিটা ওনাকে দেন বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়। তিনি দামুন্না গ্রামে জন্মগ্রহণ করেছেন, এবং পরবর্তীকালে তিনি মেদিনীপুরের জমিদার, ব্রাহ্মণ জমিদার বাঁকুড়া রায়ের আন্ডারে থাকেন, এবং সেখানে থেকেই কিন্তু তিনি কবিকঙ্কন চণ্ডী, যেটা নাম, আসল নাম অভয়ামঙ্গল, সেটা তিনি সেখানে তার আন্ডারে থেকে তার পৃষ্ঠপোষকতায় লেখেন। ঠিক আছে, এবং তিনি বাঁকুড়া রায়ের যে শিশুপুত্র ছিলেন যখন, রঘুনাথ রায়, তার গৃহশিক্ষক হিসেবে নিযুক্ত হন, এবং তারপরে তিনি কিন্তু স্বপ্নাদেশ পান দেবীচণ্ডী, তারপর থেকে তিনি কিন্তু কবিত্ব গ্রহণ করেন এবং কবিকঙ্কন চণ্ডী লেখা শুরু করেন। ঠিক আছে, বা অভয়ামঙ্গল বা চণ্ডীমঙ্গল লেখা শুরু করেন। এর দুটি ভাগ রয়েছে, একটা হচ্ছে কালকেতু ফুল্লরার কাহিনী, আর একটা হচ্ছে ধনপতি খুল্লনার কাহিনী। তো ধনপতি খুল্লনার কাহিনী আমাদের সিলেবাসে নেই, তো সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব না। আচ্ছা, কালকেতু ফুল্লরার কাহিনীতে আমরা যাব। এই যে কবিকঙ্কন চণ্ডী আছে, অভয়ামঙ্গল রয়েছে, সেই অভয়ামঙ্গল, অম্বিকা মঙ্গল, বিভিন্ন নামে আমরা এটাকে জানি, যদিও আমরা সাহিত্যের আলোচনার জন্য এটাকে অভয়ামঙ্গল বা কবিকঙ্কন চণ্ডী বা চণ্ডীমঙ্গল হিসাবে তাকে আমরা ধরে নেব। ঠিক আছে, আচ্ছা, এরপর যদি আমরা দেখি যে তার আমরা কিছু তার গ্রন্থের মধ্যে কবির কিছু ব্যক্তিগত পরিচয় আমরা পাই, এবং তার জীবন সম্পর্কে, তার বেড়ে ওঠা সম্পর্কে, তার কবিত্ব গ্রহণ সম্পর্কে আমরা একটু ধারণা পাই। ঠিক আছে, এরপরে আমরা যদি চলে যাই তার ঔপন্যাসিক গুণে। ঠিক আছে, যেহেতু আমরা আলোচনা করছি কবি নিয়ে, তাই জন্য আমরা তার ঔপন্যাসিক গুণ নিয়ে আমরা একটু আলোচনা করে নিই, তারপরে আমরা টেক্সটে চলে যাব। আচ্ছা, কেন তারকে বলা হয় যে তিনি
ঔপন্যাসিক গুণ রয়েছে। আর একটা টপিক আছে যেটা খুব আসে, সেটা হচ্ছে কি মুকুন্দ চক্রবর্তীকে কি দুঃখবাদী কবি বলা হয়, সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, প্রথম কথা সেটা হচ্ছে গিয়ে তার ঔপন্যাসিক গুণ সম্পর্কে। তার লেখনীর মধ্যে যে মৌলিকত্ব রয়েছে এবং তার মধ্যে যে প্রসাদ গুণ রয়েছে, কাহিনী বয়ানের একটা বিষয় রয়েছে, কাহিনী বয়ানের একটা কি বলবো দক্ষতা রয়েছে, সেটা কিন্তু এখন আধুনিক কালে তাকে জন্মালে একটা ঔপন্যাসিকোচিত গুণ তাকে দেওয়া হতো। এবং তখন যেহেতু উপন্যাসের অবতারণা হয়নি, কিন্তু তার মধ্যে আমরা উপন্যাসের যে গুণগুলো থাকে, অর্থাৎ কাহিনীর বয়ান, চরিত্র চিত্রণ, চরিত্রদের একটা ক্রাইসিস, সেখান থেকে তাদের উত্তরণ, সেগুলো কিন্তু আমরা চণ্ডীমঙ্গল কাব্যে পাই, কবি কঙ্কন চণ্ডীতে পাই। এবং তার রচনাতে যে চরিত্রগুলো আছে, সেই চরিত্রগুলো কিন্তু উপন্যাসের উপযোগী। ঠিক আছে, আচ্ছা, তো সেই জন্য আমরা সেই জায়গাটা দেখতে পারি। আর একটা যে বিষয়, সেটা হচ্ছে দুঃখবাদী কবি কিনা। দুঃখবাদী কবি অনেকে বলেছেন, কারণ তিনি এই তার কালকেতু ফুল্লরার কাহিনীর মধ্যে ফুল্লরার 12 মাসা বা তোমার যেখানে পশুদের ক্রন্দন, ঠিক আছে, এই ধরনের বিষয় আলোচনা করেছেন। তো অনেকে সেটা মনে করেন যে তিনি দুঃখবাদী কবি, তিনি দুঃখের কথা বলেছেন। কিন্তু তিনি দুঃখবাদী কবি নন, তিনি দুঃখ বর্ণনার কবি। তিনি কিন্তু জীবনের আনন্দ রসকে উপভোগ করার কথা বলেছেন এবং দুঃখে নিমজ্জিত হওয়ার কথা বলেননি। তিনি দুঃখের বর্ণনা করেছেন অবশ্যই ফুল্লরার 12 মাসার মধ্য থেকে, কিন্তু সেখানে আমরা দেখব ফুল্লরার 12 মাসার মধ্যেও, তোমরা যদি টেক্সটটা পড়ে থাকো তাহলে সেখানে আমরা দেখব যে ফুল্লরার 12 মাসার মধ্যে থেকেও কিন্তু যে সুন্দরী দেবীকে একটা প্রতারণার জায়গা, ছলের জায়গার জন্য সে তার দুঃখের কথা বলছিল, যে সে যদি তার দুঃখের কথা বলে তাহলে তার স্বামী সেখান থেকে সুরক্ষিত থাকবে, সেই জন্য। ঠিক আছে, কোথাও না কোথাও সেই দুঃখে কিন্তু সে জর্জরিত ফুল্লরা ছিল না। ফুল্লরা এবং কালকেতুর মধ্যে যতই অভাব থাকুক না কেন, তারা কিন্তু সুখী ছিল, এই বিষয়টা। আবার যদি দেখি যে পশুদের ক্রন্দন, সেখানেও কিন্তু আমাদের কিছু কিছু ক্ষেত্রে হাস্যরসের উদ্রেক রয়েছে। এছাড়া মুরারি শীলের মতো চরিত্র, ভারুদত্তের মতো চরিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি, সেখানে কিন্তু একেবারেই হাস্যরসের একটা উদ্রেক রয়েছে। ঠিক আছে, তো সেই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং কখনোই তিনি দুঃখবাদী কবি নন, দুঃখ বর্ণনার কবি বটেই, তিনি জীবন রসের কবি। এটা তোমরা কিন্তু মাথায় রাখবে এবং তোমরা যখন নোটটা তৈরি করবে এই হিসাবে কিন্তু তৈরি করবে। ঠিক আছে, এবার আমরা টেক্সটে চলে যাচ্ছি। টেক্সটের দিক থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে চরিত্রগত বিষয়, যেমন ধরো ফুল্লরার 12 মাসা, এটা কিন্তু প্রশ্ন আসে। কালকেতু চরিত্র প্রশ্ন আসে। আর তোমাদের পশুদের ক্রন্দন, এই দিকটা, তারপরে তোমাদের যে ওখানে সামাজিক যে বিষয়, রাজনৈতিক যে বিষয়গুলো ফুটে উঠেছে, যে গুজরাট নগরের পত্তন কিভাবে হচ্ছে, বা তৎকালীন যে মুসলিম সম্প্রদায়ের যে অত্যাচারের জায়গা, সেই জায়গাটা কিভাবে ফুটে উঠেছে, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু তৎকালীন সামাজিক চিত্রের মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো সেটা কিন্তু আমাদের এই কবি কঙ্কন চণ্ডীতে ফুটে উঠেছে। তাহলে এই বিষয়ে আমাদের আলোচনা করতে গেলে তৎকালীন যে তোমাদের রাজনৈতিক পরিস্থিতি, সেই দিকটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেই দিকটা একবার ভালো করে দেখে নিতে হবে। এবং তারপরে আমরা চলে যাব হচ্ছে কি কবি কিভাবে তার রচনার মধ্যে দিয়ে, তার কাব্যের মধ্যে দিয়ে তৎকালীন সামাজিক পরিস্থিতি থেকে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছেন। তো আমাদের শুধুমাত্র সাহিত্য হিসেবে নয়, চণ্ডীমঙ্গল কাব্য কিন্তু একটা ঐতিহাসিকও দলিল। কারণ তৎকালীন সময়ে যে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছিল, মুসলমান শাসকদের একটা অত্যাচার দেখা দিয়েছিল, দিহিদার মামুদের অত্যাচার দেখা দিয়েছিল, তার উল্লেখও কিন্তু আমরা এই কাব্যে পাই। এরপরে যদি কালকেতু চরিত্রের কথা বলি, কালকেতু চরিত্রকে তিনি খুব সহজ, স্বাভাবিক এবং সরল রেখেছেন। তিনি বীর করেছেন, কিন্তু তা সত্ত্বেও বীরত্বব্যঞ্জক বিষয় তাকে বানানো সত্ত্বেও তার মধ্যে যে সরলতা, সেটাকে তিনি অক্ষুণ্ণ রেখেছেন। ব্যাদ সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ এবং প্রতিনিধি স্থানীয় চরিত্র হিসেবে আমরা কালকেতুকে দেখতে পাই। এবং কালকেতু চরিত্রের মধ্যে একটা সন্দেহ প্রবণতা যেটা রয়েছে, সে দেবীচণ্ডীকে সন্দেহ করছে কিভাবে, একদম সরল ব্যক্তি হিসেবে। এরপরে আমরা যদি দেখি ফুল্লরা চরিত্রের মধ্যে যে নারী চরিত্রের যে বলিষ্ঠতা, সেটা কিন্তু অবশ্যই ফুটে উঠেছে। এবং তৎকালীন সময়ে নারী চরিত্রের মধ্যে থেকে যে এই বিষয়গুলো উঠে আসবে, সেটা কিন্তু বলেছিলাম না যে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় যে উপন্যাসের গুণ হিসেবে দেখেছে, তো সেই কিন্তু ফুল্লরা চরিত্রের মধ্যে থেকেও সেটা কিন্তু বোঝা যায় যে তিনি কিন্তু একটা অসাধারণ একটা চরিত্র তৈরি করেছেন। ঠিক আছে, ফুল্লরা শুধুমাত্র একজন স্ত্রী হিসেবে নয়, সে কালকেতুর একেবারে যোগ্য যোগ্য অর্ধাঙ্গিনী হিসেবে কিন্তু সেই জায়গাটা উঠে এসেছে। এছাড়া যদি আমরা বলি, কালকেতু ফুল্লরার কাহিনীর সাথে সাথে পশুদের ক্রন্দনের মধ্যে বা দেবীচণ্ডীর উল্লেখের মধ্যে আমরা যদি প্রতিকায়িত হিসেবে দেখি, তখনও কিন্তু আমরা তৎকালীন সামাজিক পরিস্থিতির একটা দিক আমরা দেখতে পাবো।
ঠিক আছে। আচ্ছা, এছাড়া যদি কালকেতু ফুল্লরার কাহিনী বাদ দিই তাহলে আমরা কিন্তু দেখব মুরারিশীল এবং মুরারিশীলের মতো শর্ট চরিত্র এবং ভারদত্তের মতো চরিত্র। ভারদত্তের মতো চরিত্র কিন্তু আমাদের পুরো মধ্যযুগে একেবারে অন্যতম, এবং মুরারিশীলের মতো যে শর্ট চরিত্র সেটা কিন্তু একেবারেই মুকুন্দ চক্রবর্তীর মস্তিষ্ক প্রসূত, এবং সেটা কিন্তু তার মৌলিক রচনা। চণ্ডীমঙ্গল কাব্যের যে বিভিন্ন কবিরা ছিলেন, আদি কবিরা বিভিন্ন ছিলেন, কিন্তু তার মধ্যে কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর মধ্যে যে মৌলিকত্ব ছিল, তার মধ্যে তার কাহিনী বয়ানের মধ্যে, তার লেখনীর মধ্যে যে প্রসাদ গুণ ছিল, সেটা কিন্তু আমরা অন্যান্য কবিদের মধ্যে দেখতে পাই না। তাহলে আমাদের কি কি প্রশ্ন দাঁড়ালো? আমাদের চরিত্রগত প্রশ্নের মধ্যে কালকেতু চরিত্র, ফুল্লরার চরিত্র, মুরারিশীল এবং ভারদত্তের চরিত্র, কারণ হাস্যরস উদ্রেকের মধ্যে কিন্তু ভারদত্তের মতো চরিত্রের একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। এবং মুরারিশীল তো অবশ্যই, মুরারিশীল এবং ভারদত্ত একই রকম চরিত্র হলেও ভারদত্ত আরেকটু অন্যরকম, একটু মানে তার মানে কি বলবো, ভারদত্ত চরিত্রটা কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর একেবারে অনন্য সৃষ্টি বলা যেতে পারে। হ্যাঁ, যদিও মুরারিশীল চরিত্রটা তার মৌলিক চরিত্র, তা সত্ত্বেও ভারদত্ত চরিত্রটা একটু অনন্যতার মাত্রা পেয়েছে। তাহলে কালকেতু চরিত্র, ফুল্লরা চরিত্র, ভারদত্ত আর মুরারিশীল। তাছাড়া আমরা যদি দেখি যে তৎকালীন সামাজিক পরিস্থিতি, তারপরে এছাড়া যদি আমরা দেখি তাকে মুকুন্দ চক্রবর্তীকে দুঃখবাদী কবি বলা হয় কিনা, এবং তার ঔপন্যাসিক গুণ, এই মোটামুটি এই প্রশ্নগুলো আমাদের কিন্তু চণ্ডীমঙ্গল কাব্য থেকে পড়তে হয়। আর আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আরও আমরা ডেপথে আলোচনা করব, কেননা টেক্সচুয়াল বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করার বিষয় আছে, এবং এক একটা প্রশ্ন অনুযায়ী আমরা উত্তর নিয়ে আলোচনা তোমাদের সাথে করব। ঠিক আছে। আর আমাদের অনলাইন পেইড ব্যাচ রয়েছে, সেটা জয়েন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলো না, এবং কমেন্ট বক্সে জানাও কেমন লাগছে ভিডিওটা। আর এছাড়া যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, আর যদি এই ধরনের কোনো কমেন্ট তোমাদের জানানো থাকে, প্রয়োজন মনে করো, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।